जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি কেপি স্পেশাল। ঠিক আছে, তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিকে। ঠিক আছে, সেরা 30টি প্রশ্ন উত্তর একদম বাছাই করা এই যে ডব্লিউবিপি কেপি এক্সামের জন্য শেষ মুহূর্তে আমরা সেরা 30টি প্রশ্ন বাছাই করে নিয়ে এসেছি। তাহলে এই প্রশ্নগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তাছাড়া বলে রাখি যারা গ্রুপ সি এন্ড ডি এর প্রিপারেশন করছো তারাও যদি এই ভিডিওটি দেখো তাহলে সেখান থেকে তোমাদের জিএস পার্টটা যেটা আছে, ঠিক আছে, যেটা অলরেডি আমরা এখন জানতে পারছি যে নতুন সিলেবাসে 20 নম্বর করা আছে জিএসটাতে, তাহলে তোমাদের এই জিএস পার্টটা যেটা সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এছাড়া বলে রাখি যে গ্রুপ সি এন্ড ডি এর জন্য মক টেস্ট আমরা 1 থেকে 19 পর্যন্ত অলরেডি এই চ্যানেলটা প্লেলিস্টে আপলোড করা আছে, সেটি দেখে না থাকলে সেগুলি অবশ্যই দেখতে পারো। যারা কেপি এক্সাম বা ডব্লিউবিপি এক্সামের জন্য প্রিপারেশন করছে তারা সেখান থেকে জিএস বা কারেন্ট ইংলিশ পার্টটা অবশ্যই সেখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, তো সেগুলি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। এছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আজকে প্রথম প্রশ্ন বলছে যে জৈন ধর্ম মতে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন। ঠিক আছে, জৈন ধর্ম মতে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন। আচ্ছা, এর ক্ষেত্রে বলে রেখেছি তোমরা প্রত্যেকে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং তোমাদের যে অ্যান্সার আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং সব শেষে যেটা জানাবে সেটা হচ্ছে কি তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, এখানে 30টা প্রশ্ন দেওয়া আছে, এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো সেটা অবশ্যই জানাবে। ঠিক আছে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তাহলে জৈন ধর্ম মতে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? 4টে অপশন দেওয়া আছে, মহাবীর, পার্শ্বনাথ, ঋষভনাথ বা আদিনাথ, আর হচ্ছে স্থূলভদ্র। ঠিক আছে, তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি, ঋষভনাথ বা আদিনাথ। ঠিক আছে, অপশন সি, ঋষভনাথ বা আদিনাথ। তাহলে একটু বাকি অপশনগুলো আমরা দেখে নেব। তাহলে মহাবীর জৈন ছিলেন কি জৈন ধর্মের শেষ বা 24তম তীর্থঙ্কর। ঠিক আছে, তাহলে মহাবীর জৈন ছিলেন শেষ বা 24তম তীর্থঙ্কর। ঠিক আছে, এগুলো তোমরা পারলে লিখে নেবে, তাহলে তোমাদের যেটা প্রিপারেশন সেটা একটু ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পার্শ্বনাথ যদি দেখি তাহলে ইনি হলেন 23তম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্কর। ঠিক আছে, আর স্থূলভদ্র হচ্ছে মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্ম যে শ্বেতাম্বর ও দিগম্বর শাখায় ভাগ হয়ে যায়। ঠিক আছে, শ্বেতাম্বর ও দিগম্বর এই দুটি শাখায় ভাগ হয়ে যায়, ঠিক আছে, তাহলে স্থূলভদ্র ছিলেন শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতা। এই যে স্থূলভদ্র ছিলেন শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতা। ঠিক আছে, তাহলে মহাবীর আমরা দেখতে পেলাম 24তম তীর্থঙ্কর, পার্শ্বনাথ দেখতে পেলাম 23তম তীর্থঙ্কর, আর ঋষভনাথ বা আদি হচ্ছে প্রথম তীর্থঙ্কর, আর স্থূলভদ্র হচ্ছে মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্ম যে দুটি গোষ্ঠী বা গ্রুপে ভাগ হয়ে যায়, সেই একটি হচ্ছে শ্বেতাম্বর আর একটি হচ্ছে দিগম্বর। তাহলে সেই শ্বেতাম্বর গোষ্ঠীরই নেতা ছিলেন কে? স্থূলভদ্র। ঠিক আছে, এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন বলা আছে যে সম্রাট অশোক, ঠিক আছে, সম্রাট অশোকের শিলালিপিগুলি প্রথম কে পাঠোদ্ধার করেন? সম্রাট অশোকের শিলালিপিগুলি প্রথম কে পাঠোদ্ধার করেন? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে এক্ষেত্রে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি জেমস প্রিন্সেপ। ঠিক আছে, অপশন বি। ঠিক আছে, তাহলে আলেকজান্ডার ক্যানিংহাম যদি আমরা দেখি, তাহলে আলেকজান্ডার ক্যানিংহাম আলেকজান্ডার ক্যানিংহামকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। ঠিক আছে, এটা মনে রাখবে, একটু এক্সট্রা ইনফরমেশন লিখে রাখবে যেগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে? আলেকজান্ডার ক্যানিংহামকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। ঠিক আছে, জেমস প্রিন্সেপ কত সালে যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে কি 1837, 1837 সালে অশোকের ব্রাহ্মী ও খরস্ট্রী লিপির পাঠোদ্ধার করেন। ঠিক আছে, অশোকের ব্রাহ্মী ও খরস্ট্রী লিপির পাঠোদ্ধার করেন। আর উইলিয়াম জোন্স এখানে অপশানে দেওয়া আছে, তো সেক্ষেত্রে একটু বলে গিয়ে 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। আর জন মার্শাল, এই যে জন মার্শাল আছে, এই জন মার্শাল হচ্ছে সিন্ধু সভ্যতার খনন কাজে নিযুক্ত ছিলেন। ঠিক আছে, এরপর আসছি 3 নম্বর প্রশ্ন বলা আছে যে কি কোন গুপ্ত রাজা বিক্রমাদিত্য, টাইটেলটা মনে রাখবে, বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? কোন গুপ্ত রাজা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? তাহলে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক কি হবে? তাহলে আমরা জানি 4টে অপশনের মধ্যে যেটা সঠিক হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর এই যে প্রথম চন্দ্রগুপ্ত যদি দেখি তাহলে এটা হচ্ছে কি প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয়
তিনি মহারাজাদের রাজ উপাধি নিয়েছিলেন। আর সমুদ্রগুপ্তকে একটা টাইটেল দেওয়া হয়, সেটা হচ্ছে কি ভারতের নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়, ঠিক আছে। আর স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। রক্ষাকর্তা বলা হয়, ঠিক আছে। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি নেন। আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাতেই নবরত্ন, এই যে 9টা রত্ন, এই নবরত্নের উপস্থিতি ছিল কার সভাতে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাতে, ঠিক আছে। এরপর আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলা আছে যে তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তাহলে এই যে বলা আছে যে তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল, ঠিক আছে। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি 1565, অপশন এ। এটা হচ্ছে কি 1565 সালে তালিকোটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তাহলে যদি বলে কার কার মধ্যে, তাহলে এটা মনে রাখবে যে বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে, বিজয়নগর রাজ্য ও দাক্ষিণাত্যের সুলতানি সাম্রাজ্যগুলির মধ্যে, ঠিক আছে। তাহলে এই সুলতানি সাম্রাজ্যগুলির মধ্যে হয়েছিল এই দাক্ষিণাত্যের যদি সুলতানি বলে, তাহলে কাদের কাদের যদি মধ্যে বলে, তাহলে হবে আহমদনগর, ঠিক আছে, বিজাপুর, গোলকোন্ডা ও বিদার, ঠিক আছে। তাহলে এই যে আমাদের দাক্ষিণাত্যের সুলতানি এবং তার সাথে বিজয়নগর, এবং এইখানেই বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে, ঠিক আছে। এরপর আসছি 5 নম্বর বলা আছে যে আদিনা মসজিদ কার আমলে নির্মিত হয়? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সিকান্দার শাহ। কোথায় নির্মাণ করেন? পান্ডুয়া। জায়গাটা মনে রাখবে, পান্ডুয়ার আদিনা মসজিদ, ঠিক আছে। পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। এরপরে আসছি 6 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি চৌরি চৌরা ঘটনা। এখানে হয়েছিল কি? এখানে হয়েছিল 1922 সালে। এই চৌরি চৌরা উত্তরপ্রদেশের একটি জায়গার নাম হচ্ছে চৌরি চৌরা। এখানে আন্দোলনকারীরা একটি পুলিশের থানায় আগুন লাগিয়ে দেয়, যার ফলে বেশ কয়েকজন পুলিশ নিহত হন। এই ঘটনার প্রতিবাদেই গান্ধীজি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, ঠিক আছে। কল্ড অফ, ঠিক আছে। তাহলে কত সালে? 1922 5 ফেব্রুয়ারি। শুধু ইয়ারটা মনে রাখলেই হবে, 1922 সালে। এরপরে 7 নম্বর বলা আছে যে হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি মদনমোহন মালব্য। হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন? মদনমোহন মালব্য। সালটা যদি বলে তাহলে হবে 1915 সালে, ঠিক আছে। 1915 সালে মদনমোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। এরপরে 8 নম্বর বলেছে যে পুনা চুক্তি বা পুনা প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 8 নম্বর বলছে যে পুনা প্যাক্ট বা পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ 1932, ঠিক আছে। তাহলে 1932 সালে মহাত্মা গান্ধী, এটা মনে রাখবে, মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, যা এটা বিশেষ করে কাদের সুবিধা দিয়েছিল? এটা হচ্ছে দলিতদের সুবিধা দেয়, ঠিক আছে। দলিতদের জন্য
একটা হচ্ছে সংরক্ষিত আসনের ব্যবস্থা করে, নির্বাচনের পৃথক নির্বাচন মণ্ডলীর পরিবর্তে সংরক্ষিত আসনের ব্যবস্থা করে। তাহলে এটা মনে রাখবে, পৃথক নির্বাচনের পরিবর্তে সংরক্ষিত আসন, ঠিক আছে, সংরক্ষিত আসন। এরপরে আসছে 9 নম্বর বলা আছে যে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 1817 সালে, ঠিক আছে। এরপরে আসছে এই যে 1817 সালে কলকাতায় ডেভিড হায়ার, রাজা রামমোহন রায় এবং স্যার হাইড স্টের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীকালে এর নাম হয় কি? প্রেসিডেন্সি কলেজ, ঠিক আছে। ঠিক আছে, এরপরে আসছি 10 নম্বর বলা আছে যে নীল বিদ্রোহের সময় নীল চাষিদের নেতা কে ছিলেন? নীল বিদ্রোহের সময় নীল চাষিদের নেতা কে ছিলেন? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। দিগম্বর বিশ্বাস বা বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস বা বিষ্ণুচরণ বিশ্বাস। এবার যদি নীল বিদ্রোহের সময়কালটা বলা হয় তাহলে হয়ে যাবে কি? নীল বিদ্রোহের সময়কাল হবে 1859 থেকে 60, 1859 থেকে 60 নীল বিদ্রোহ শুরু হয়, ঠিক আছে, 1859 থেকে 1860। এরপরে 11 নম্বর বলা হচ্ছে যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা মহাপরিনির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা মহাপরিনির্বাণ লাভ করেন, ঠিক আছে। এবারে মহাপরিনির্বাণ কোন টার্মকে বোঝায়? তাহলে গৌতম বুদ্ধের মৃত্যুকে মহাপরিনির্বাণ বলা হয়। গৌতম বুদ্ধের মৃত্যু বা দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলা হয়, ঠিক আছে। 4টা অপশন আছে, তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি? কুশিনগর, ঠিক আছে। জ্ঞান লাভের যদি কথা বলে তাহলে হয়ে যাবে কি? বোধগয়া, জ্ঞান লাভ। সারনাথ হচ্ছে প্রথম ধর্মপ্রদেশ, তাহলে জ্ঞান লাভ যদি কথা বলে তাহলে হচ্ছে কি? জ্ঞান লাভ বললে বোধগয়া। প্রথম ধর্মপ্রদেশ সারনাথ, প্রথম ধর্মোপদেশ সেটা হচ্ছে কি? আর কপিলাবস্তু হচ্ছে জন্মস্থান, ঠিক আছে। এরপরে আসছি 12 নম্বর বলছে যে মধ্যযুগে কোন পর্যটক কিতাব উল হিন্দ রচনা করেন? মধ্যযুগের কোন পর্যটক কিতাব উল হিন্দ রচনা করেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? আল বিরুনি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? আল বিরুনি, ঠিক আছে। তাহলে আল বিরুনি কার সাথে ভারতে আসছিলেন? তাহলে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি? গজনির সুলতান মাহমুদের সাথে, গজনির সুলতান মাহমুদের সাথে তিনি ভারতে এসেছিলেন, ঠিক আছে। গজনির সুলতান মাহমুদের সাথে তিনি ভারতে এসেছিলেন এবং তিনি কিতাবুল হিন্দ বা তাহকিক ই হিন্দ, এটার আরেকটা নাম আছে কি? তাহকিক ই হিন্দ, তাহকিক ই হিন্দ এর রচনা করেছিলেন, ঠিক আছে। ইবন বতুতা আরেকটা, আর ইবন বতুতা যে রচনা করেছিলেন সেটা হচ্ছে কি? রেহেলা। যদি ইবন বতুতার কথা বলে তাহলে হচ্ছে রেহেলা বইটি লিখেছিলেন কে? ইবন বতুতা। রেহেলা বইটি কে লিখেছিলেন? ইবন বতুতা, ঠিক আছে। এরপরে আসছি কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস প্রবর্তন করেন? কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস প্রবর্তন করেন? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি? লর্ড ডালহৌসি, ঠিক আছে, লর্ড ডালহৌসি। তাহলে এটা কি হবে? কোন গভর্নর জেনারেল? লর্ড ডালহৌসি, ঠিক আছে। এক্ষেত্রে বলা হচ্ছে এই যে সত্যবিলোপ নীতিটা কি? এখানে বলা হচ্ছে যে কোনো দেশীয় রাজা যদি অপুত্রক অবস্থায়, ঠিক আছে, ন্যাচারাল হায়ার বা অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই দেশীয় রাজ্যটি কার আন্ডারে চলে আসবে? কোম্পানির আন্ডারে চলে আসবে। এটাকে বলা হয় সত্যবিলোপ নীতি, ঠিক আছে। আচ্ছা, কোন স্টেট যদি বলে তাহলে হয়ে যাবে তাহলে হয়ে যাবে সাতারা রাজ্য যেটা ছিল, এই সাতারা হচ্ছে প্রথম যে এই নীতির শিকার হয়। সাতারা, ঠিক আছে, সাতারা হচ্ছে প্রথম যেটা এই নীতির শিকার হয়। 14 নম্বর বলছে যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? কর্কট ক্রান্তি রেখা কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অপশন ডি 8, ঠিক আছে, অপশন ডি 8। যদি বলে কোন
তাহলে প্রথম থেকে পশ্চিম দিক থেকে যদি ধরি তাহলে হয়ে যাচ্ছে কি গুজরাট, গুজরাট, ঠিক আছে, একটু দেখে নেবে তোমরা, গুজরাট, রাজস্থান, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঠিক আছে, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম, ঠিক আছে, ত্রিপুরা ও মিজোরাম। আচ্ছা, যদি বলে যে পশ্চিমবঙ্গের কোথাকার মধ্যে দিয়ে গেছে তাহলে হয়ে যাবে কি নদিয়ার কৃষ্ণনগর, এটা পরীক্ষায় আসে, নদিয়ার কৃষ্ণনগর, ঠিক আছে, নদিয়ার কৃষ্ণনগর। এরপর আসছি 15 নম্বর বলছে যে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি, ভারত ও পাকিস্তান, ভারত ও পাকিস্তান, ঠিক আছে। এরপর আসছি 16 নম্বর প্রশ্ন বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি, আনাইমুদি, অপশন সি, আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। এরপর আসছি 17 নম্বর বলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। তাহলে এখানে আন্দামান বলতে বিশেষত লিটল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। এরপরে আসছি 18 নম্বর বলেছে যে নর্মদা নদী কোন পর্বতশ্রেণীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? নর্মদা নদী কোন পর্বতশ্রেণীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তো চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? সেটা হচ্ছে অপশন সি, বিন্দা ও সাতপুরা, বিন্দা ও সাতপুরা। এরপর আসছি, আর এই নর্মদা নদী হচ্ছে কি পশ্চিম বাহিনী রিভার, নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী, কোন নদী? নর্মদা নদী, ঠিক আছে। এরপর আসছি 19 নম্বর বলেছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে কি NH44, NH44, ঠিক আছে। কোথা থেকে কোথা যায়? শ্রীনগর থেকে কন্যাকুমারী, শ্রীনগর থেকে কন্যাকুমারী, ঠিক আছে। আচ্ছা, এই যে NH44 এর আগের নাম কত ছিল? NH7, ঠিক আছে, NH7। এরপরে আসছি 20 নম্বর প্রশ্ন বলা আছে যে হাজার হ্রদের দেশ নামে পরিচিত কোন দেশ? ঠিক আছে, হাজার হ্রদের দেশ নামে পরিচিত কোন দেশ? চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি অপশন সি, ফিনল্যান্ড, অপশন সি, ফিনল্যান্ড। এরপরে 21 নম্বর বলছে যে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি হবে? সেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অস্থায়ী সভাপতির কথা বলছে, তাহলে সেটা হয়ে যাবে সচিদানন্দ সিনহা, ঠিক আছে, সচিদানন্দ সিনহা। আর স্থায়ী সভাপতি কে হন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। এরপর আসছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা, প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল কতবার সংশোধন করা হয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে কি অপশন এ, মাত্র একবার, ঠিক আছে, মাত্র একবার। এটা কখন? না 1976 সালের কততম সংশোধন? না 42তম সংশোধন, মনে রাখবে, ঠিক আছে, 42তম সংশোধন। আর এই সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক শব্দগুলি যোগ হয়, ঠিক আছে। এরপর আসছি, এরপর বলছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা আছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা আছে? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ধারা 17,
ধারা 17, ধারা 17, ঠিক আছে। এই ধারা 17-এ বলা আছে যে অস্পৃশ্যতা যেটা হচ্ছে এটা হচ্ছে কি একটি দণ্ডনীয় অপরাধ। এরপরে আছে 24 নম্বর বলছে কি ফারেনহাইট স্কেলে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত। এবার স্কেলটা মনে রাখবে, এটা সেলসিয়াস স্কেল বলেনি, বলেছে ফারেনহাইট স্কেল, ঠিক আছে। ফারেনহাইট স্কেলে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, যেটা আমরা বলি নর্মাল টেম্পারেচার, মানব দেহে অর্থাৎ মানুষের শরীরের নর্মাল টেম্পারেচার কত, সেটা হয়ে যাবে কি 98, এই যে আছেন 98 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আর যদি সেলসিয়াসে বলে তাহলে সেটা কত আছে 37 ডিগ্রি সেলসিয়াস। এটা কোনো কোনো সময় 7.4 ডিগ্রি থাকে, 4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এরপরে আসছি 25 নম্বর বলছে যে কোন ধাতুটিকে আশার ধাতু বা মেটাল অফ হোপ বলা হয়, কোন ধাতুটিকে আশার ধাতু বা মেটাল অফ হোপ বলা হয়। তাহলে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি ইউরেনিয়াম। ইউরেনিয়ামকে আশা ধাতু বলা হয়, মেটাল অফ হোপ বা আশা ধাতু বলা হয়। কারণ কি ইউরেনিয়াম হচ্ছে এই যে পারমাণবিক শক্তির প্রধান উৎস এবং ভবিষ্যৎ সম্ভাবনার জন্য এটাকেই বলা হয়, ইউরেনিয়ামকে বলা হয় আশার ধাতু, মেটাল অফ হোপ। এরপর আসছি 26 নম্বর বলছে কি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড কোনটি, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড কোনটি। 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি লিভার বা যকৃৎ, লিভার বা যকৃৎ, লিভার বা যকৃৎ। এরপরে 27 নম্বর বলছে যে পিত্তরস বা বাইল জুস কোথা থেকে নিঃসৃত হয়, পিত্তরস বা বাইল জুস কোথা থেকে নিঃসৃত হয়। 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? এটাও হয়ে যাচ্ছে কি লিভার বা যকৃৎ, লিভার বা যকৃৎ, ঠিক আছে, লিভার বা যকৃৎ। আর এই যে পিত্তরস যেটা আছে জমা হয় কোথায়? পিত্তাশয়ে। কোথায় জমা হয়? পিত্তাশয়ে, ঠিক আছে, যা খাদ্য হজমে সাহায্য করে, খাদ্য হজমে সাহায্য করে। ওকে, এরপরে আসছি 28 বলছে যে রকেট উৎক্ষেপণ বা লঞ্চ নিউটনের কোন গতিসূত্র মেনে চলে। রকেটের যে উৎক্ষেপণ যেটা আছে, রকেটের উৎক্ষেপণ, রকেট লঞ্চ করে, তাহলে এই যে লঞ্চ যেটা আছে রকেটের, এটা কোন গতিসূত্র, নিউটনের কোন গতিসূত্র মেনে চলে। তাহলে 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে কি তৃতীয় গতিসূত্র, ঠিক আছে, তৃতীয় গতিসূত্র, যেটাকে আমরা বলি কি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এরপর আসছি এই যে 29 নম্বর প্রশ্ন। আচ্ছা 29 আর 28 আর 29 সেম প্রশ্ন হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি তৃতীয় গতিসূত্র। এরপর আসছি 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর বলছে যে মানুষের কানের শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত। মানুষের কানের, ঠিক আছে, মানুষের কানের যেটা আছে শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের যে রেঞ্জ আছে এটা কত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি অপশন সি 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, ঠিক আছে, অপশন সি 20 থেকে হার্টজ, ঠিক আছে। এরপরে আসছি 31 নম্বর প্রশ্ন বলছে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর যাকে আমরা বলা হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতে কবে চালু হয়েছিল। এটা তোমাদের থাকলো কি হোমওয়ার্ক, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে এটার অ্যান্সার, যে জিএসটি বা যেটা আমরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলি এটা ভারতে কবে চালু হয়েছিল। 4টে অপশন আছে, একটা হচ্ছে 1 এপ্রিল, ঠিক আছে, 2017, একটা হচ্ছে 1 জুলাই 2017, একটা হচ্ছে 1 জানুয়ারি 2018, আর একটা হচ্ছে 1 মার্চ 2018, ঠিক আছে। তাহলে এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের অ্যান্সার কী হচ্ছে, এবং এছাড়া তোমরা যে তোমাদের স্কোর কত হলো সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে। তো এখানে আজকের মতো এখানে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। তো এখানে শেষ করছি, জয় হিন্দ।